আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতে জানাবো শিরোনাম। উচ্চ শুল্কায়নে ব্যাহত হবে পোশাক খাতের উৎপাদন, জানালো বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। টিকে থাকতে না পেরে বন্ধ হচ্ছে অনেক কারখানা। যারা ঝরে গেছে আবার যারা টিকে আছে তারাও যেন ঝরে না যায়, এই কারণে বিশেষ স্কিম চেয়েছে। 80% ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিইউতে আসে, প্রপার ট্রিটমেন্ট দিয়ে ওখান থেকে আমরা বের করতে না পারি, এরা হয়তো এরপরে লাইফ সাপোর্টে চলে যাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক উন্নয়নের দিকে যাবে দেশ, বললেন ওবায়দুল কাদের। বাজেট লুটপাটের সুযোগ দেওয়া হয়েছে রাঘব বোয়ালদের, মন্তব্য ফখরুলের। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছে। এবার বাজেটের মূল লক্ষ্য অর্থনৈতিক অনিশ্চয়তা ও সংকট দূর করা। কাল ভারতে মোদী সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন প্রেসিডেন্টের দেয়া নৈশ ভোজে। ইউপি মেম্বারের নেতৃত্বে রাজধানী সহ সারা দেশে সক্রিয় চোর চক্র। নিজের গাড়িতে ঢাকায় এসে অপারেশন শেষে রাতেই ফিরে যান মাদারীপুরের বাড়িতে। তিনি একজন স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার, তার নেতৃত্বেই মূলত এই 20 বছরের উপর অধিক সময় ধরে তারাই চুরির সাথে জড়িত ছিল। সাভানা ইকো রিসোর্টে মাছ চুরির ঘটনায় বেনজির কর্মচারীর বিরুদ্ধে মামলা। এমপি আনার হত্যায় নেপাল থেকে গ্রেফতার সিয়াম কলকাতায় 14 দিনের রিমান্ডে। রাজধানীর দনিয়া এলাকার একটি বাড়িতে জাল টাকার কারখানা, কোটি টাকার জাল নোট ও সরঞ্জাম উদ্ধার। মূল হোতা জাকির সহ 4 জন গ্রেফতার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। প্রস্তাবিত বাজেটে উচ্চ শুল্কায়নের ফলে বাধাগ্রস্ত হবে পোশাক খাতের উৎপাদন। নগদ সহায়তা হ্রাস এবং শুল্ক বৃদ্ধির ফলে বাড়বে টিকে থাকার চ্যালেঞ্জ। বৈশ্বিক চাহিদা কম এবং জ্বালানির উচ্চ মূল্যের কারণে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। কর ব্যবস্থায় যৌক্তিকীকরণ না হলে বন্ধ হয়ে যাবে অনেক কারখানা। রপ্তানি আয়ের সিংহভাগের যোগান দেয় তৈরি পোশাক খাত। তবে গেল কয়েক বছরে সক্ষমতা কমে যাওয়ায় বন্ধ হয়েছে প্রায় 3000 কারখানা। দুপুরে প্রস্তাবিত বাজেটে পোশাক খাতের শুল্কায়ন বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরে বস্ত্র খাতের 3 সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। সেটা কমিয়ে 10% করা হয়েছে। বলা হয়, অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানের জন্য মূলধনী যন্ত্র আমদানিতে 1 ভাগ শুল্ক গুনতে হবে। জ্বালানি সাশ্রয়ী লাইটের উপর অতিরিক্ত ভ্যাট আরোপ হয়েছে 10 ভাগ। নতুন বন্ড লাইসেন্স ফি দ্বিগুণ করায় বাড়বে উৎপাদন ব্যয়। কাস্টম আইনে আমদানি করা পণ্যের এইচএস কোড ভুল হলে সর্বোচ্চ 400% জরিমানার বিধান করা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে আজকে চাপটা কিন্তু এখন এসে পড়েছে। গত ঈদে আমাদের 3টি কারখানা বন্ধ হয়েছে, অর্থাৎ 5000 ফ্যাক্টরি থেকে এখন 2200 ফ্যাক্টরি আছে। ছোট এবং মাঝারি শিল্প যারা ঝরে গেছে আবার যারা টিকে আছে তারাও যেন ঝরে না যায়, এই কারণে বিশেষ স্কিম চেয়েছে। বৈশ্বিক নানান সংকটে ব্যবসায় চাপ বেড়েছে। এর সঙ্গে উচ্চ শুল্কের চাপ এই শিল্পের জন্য বিপদ ডেকে আনবে। 80% ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিইউতে আসে, তো তাদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট দিয়ে ওখান থেকে আমরা বের করতে না পারি, তাহলে তারা স্বাভাবিক জীবনে না আসতে পারলে এরা হয়তো এরপরে লাইফ সাপোর্টে চলে যাবে, ওখান থেকে শেষ হয়ে যাবে। এআইটির কনসেপ্টটা যদি রিটার্ন এবং সমন্বয়ের ব্যবস্থা না থাকে, তাহলে যে মৌলিক যে অধিকার, সেই অধিকারটা খর্ব হচ্ছে এবং মানে ট্যাক্সেশনের যে মূল স্পিরিট, সেই স্পিরিটটা কিন্তু এখানে বিঘ্নিত হচ্ছে। পোশাক শিল্পের ঝুট বা বর্জ্য এবং তা থেকে উৎপাদিত ফাইবার সরবরাহের ক্ষেত্রে মূসক প্রত্যাহার চায় বিটিএমএ। বলা হয়, দেশের স্পিনিং মিলের সক্ষমতা বিবেচনায় ফ্লাক্স ফাইবারের উপর থেকে সকল কর প্রত্যাহার করা উচিত। ঘরটা প্রত্যাহার করলে আমাদের দেশে যে অপরিশোধিত যে সমস্ত জুট ফেলানো হয় বা বাইরে চলে যাচ্ছে, সেই 15 মিলিয়ন কেজি জুট থেকে আমাদের 12 মিলিয়ন কেজি আমরা সুতা তৈরি করি। তার বাজার আনুমানিক মূল্য $4 বিলিয়ন। আমরা এই সুতাটার জন্য যদি এটার মধ্যে ভ্যাটটা প্রত্যাহার করে, তো আমাদের নিজস্ব জুট থেকে আমরা নিজস্ব ফাইবার তৈরি করে সুতা বানায় রিসাইকেল আমরা সুতা তৈরি করতাম। অনুষ্ঠানে টেক্সটাইল এবং ক্লোদিং খাতের জন্য বিদ্যমান কর্পোরেট কর হার 2030 সাল পর্যন্ত বহাল রাখার দাবি জানানো হয়। অর্থনৈতিক অঞ্চল। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সুশাসন ও তদারকি কার্যক্রম। এজন্য দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতার মান ক্রমাগতভাবে উন্নয়ন প্রয়োজন। বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে
এমন মন্তব্য করেছেন এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম। বলেন, ব্যবসা বাণিজ্য বান্ধব রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। করের আওতা বাড়াতে উপজেলা পর্যায়ে স্থাপন করতে হবে আয়কর অফিস। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা বেশ চ্যালেঞ্জের বিষয় বলে মনে করে এফবিসিসিআই। বলা হয়, মূল্যস্ফীতির হার কমিয়ে আনাতে ব্যর্থ হলে সাধারণ মানুষের কষ্ট ও ভোগান্তি বাড়বে। অগ্রিম আয়কর এবং আমদানি পর্যায়ে কর ব্যবসার খরচ বাড়িয়ে দিচ্ছে। এ ধরনের আগাম করের ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানান এফবিসিসিআই সভাপতি। বলেন, রাজস্ব সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য এডিআর পদ্ধতি চালু করা দরকার। রাজস্ব খাতে একজন ন্যায়পাল নিয়োগের দাবি জানানো হয়। নেতারা ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের প্রবণতায় লাগাম টেনে ধরার আহ্বান জানান। বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজারকে আকর্ষণীয় করতে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করানোর পরামর্শ দেন এফবিসিসিআই সভাপতি। ঘাটতি মেটাতে সরকারকে ব্যাংক ব্যবস্থা থেকে নিতে হবে প্রায় 1,37,500 কোটি টাকা। ব্যাংক ব্যবস্থা থেকে অধিক মাত্রায় সরকারি ঋণ গ্রহণ বেসরকারি খাতে ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমরা আশঙ্কা করি। It's pure elegance, pure beauty. BCL Ceramic. এবারের বাজেটে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। দুপুরে প্রস্তাবিত বাজেট নিয়ে বঙ্গবন্ধু এফিনিও আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে এই আশাবাদ জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রস্তাবিত বাজেটে দেয়া লক্ষ্য অর্জন সম্ভব হবে। জানান, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও এর মধ্যে অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই। সম্মানিত 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন। স্মার্ট বাংলাদেশের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, অর্থনৈতিক অনিশ্চয়তা ও সংকট দূর করা, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশের অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করাই এই বাজেটের মূল লক্ষ্য। বাজেটকে পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী মন্তব্য করে একে দলের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। এবার বাজেটের মূল লক্ষ্য চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও সংকট দূর করা এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশের অর্থনীতিকে উচ্চ গতিশীল অর্থনৈতিক উন্নয়নের পথে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা। এই ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, এর মাধ্যমে অন্যায় ও অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই। অনেকের হাতের গোপন টাকা উদ্ধার করতেই এমন উদ্যোগ। অনেকের হাতে গোপন টাকা উদ্ধার করতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। এই সুযোগ দানের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই। বড় বড় কথা বলা বিএনপির অভ্যাস মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাজেটের আগে বর্তমান সরকারের অর্থমন্ত্রীকে ভিক্ষার ঝুলি নিয়ে দৌড়াতে হয়নি। বাজেটের আগে সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে প্যারিসের কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল ভিক্ষার ঝুলি নিয়ে। চ্যালেঞ্জ থাকলেও বাজেট বাস্তবায়নে এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। এবারের বাজেটে রাঘব বোয়ালদের জন্য লুটোপেটে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জিএসডির আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, লুটপাট করে আওয়ামী লীগ দেশকে অস্তিত্ব সংকটে ফেলেছে। অপরদিকে এবারের বাজেটকে দুর্নীতিবাজদের মোটাতাজাকরণের বাজেট বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজনীতির রহস্য পুরুষ সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুর বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনা সভায় ঘুরে ফিরে আসে সমসাময়িক রাজনীতি, অর্থনীতির প্রসঙ্গ। লুটপাট করা, দুর্নীতি করা, বিদেশে টাকা পাচার, ঋণ খেলাপি করা, বাজারের মধ্যে সেগুলি হয়েছে।
গরিব মানুষ বাঁচবে কিভাবে সেটা নাই। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছিলেন তাদের অস্বীকার করে স্বাধীনতার ইতিহাসে বিকৃতি করেছে আওয়ামী লীগ। গণতন্ত্র, ভোটাধিকার, বাক স্বাধীনতা ও অর্থনৈতিক নিরাপত্তা আজ ঝুঁকিতে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের অধিকারকে ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা, বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করা, আমাদের কথা বলার অধিকারকে নিশ্চিত করা, এই বিষয়গুলো আজকে আমাদের সবচেয়ে বেশি সামনে এসে দাঁড়িয়েছে এবং সেটাই আমাদেরকে অর্জন করতে হবে। অভিযোগ করেন, কালো টাকা সাদা করার যে টোপের কথা বলা হচ্ছে সেই দুর্নীতির সঙ্গে আওয়ামী লীগ নেতারাই জড়িত। মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয় তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। হাস্যকর। আপনারা এই মাছের টোপ দিয়ে কাদের ধরেন এবং কেন? কারণ আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, এই বাজেটে লাভবান হবে দুর্নীতিবাজরাই। গত বছর যে আয়, সেই আয়টা সেবার চলতে পারে না, তারপর যদি তাকে বাড়তি ট্যাক্স দিতে হয় তাহলে তাকে তো না খেয়ে মরা ছাড়া কোনো উপায় নাই। অর্থাৎ শেখ হাসিনার আত্মীয় স্বজন আর এই ঘুষখোর দুর্নীতিবাজ চাকরিজীবী লুটেরারা বাঁচুক আর সব মরে যান, তাতে কিছু যায় আসে না, তাতে কিছু যায় আসে না। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পরও সরকারের সহায়তায় বিপুল পরিমাণ টাকা তুলে নিতে পেরেছেন বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা। 80 কোটি টাকা তুলে তিনি বিদেশ পাড়ি দিলেন, এই ব্যবস্থা কে করছে? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর এক আলোচনা সভায় এলডিবি সভাপতি অলি আহমেদ বাজেটের কড়া সমালোচনা করেন। একজনের পিছনে বোধহয় 1,80,000 টাকা ঋণ, প্রত্যেকের পিছনে। এই ঋণ শোধ করার জন্য নতুন ঋণ যদি না নেয়, এই ঋণ শোধ করতে 2062 সাল পর্যন্ত লাগবে যদি ঋণ আর নতুনভাবে না নেয়। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে পরিবর্তন ছাড়া কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন অলি আহমেদ। 2024 সাল একটা ভয়ানক বছর। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। কাল ভারতের নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ। রোববার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার অন্যান্য সদস্যদেরও শপথ পাঠ করানো হবে। শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজনে বিভিন্ন দেশের প্রায় 8,000 অতিথির যোগ দেওয়ার কথা রয়েছে। শহর জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। গত 4 জুন প্রকাশিত হয় লোকসভা নির্বাচনের ফলাফল। এতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট। এদিকে ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায় ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। রোববার শেখ হাসিনা যোগ দেবেন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদী। অনুষ্ঠানে যোগদান শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হবে। এরপর ভারতীয় প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। এর আগে সকাল 10:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। যেসব এজেন্সি হজযাত্রীদের প্রেরণের প্রতারণা করেছে, হজের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সকালে রাজধানীর হজ ক্যাম্পে ছিল ব্রিফিং। সেখানে ধর্মমন্ত্রী বলেন, হজ পালন ইচ্ছুক 85,000 মুসল্লির মধ্যে 15,000 হজযাত্রীর এখনও সৌদি যাওয়া বাকি। তবে কোনো ভিসা জটিলতা না থাকায় 12 জনের মধ্যে তারা সৌদি আরব যেতে পারবেন বলে আশাবাদী মন্ত্রী। অন্যবারের তুলনায় এবার হজযাত্রায় বড় ধরনের অব্যবস্থাপনা ছিল না বলেও জানান ধর্মমন্ত্রী। যে যতটুকু অপরাধ করেছে ততটুকু তার শাস্তি তারা পাবে। অবশ্যই এটার জন্য ব্যবস্থা আমরা নেব, এতে কোনো সন্দেহ নেই। যে সমস্ত ব্যাংক এই সমস্ত কাজ করেছে তাদেরকে আমরা পরবর্তীতে ইনলিস্টেড রাখবো না। 1, 2 নাম্বার হলো যারা আমাদের এজেন্সি যারা এই ধরনের
অপকর্ম করে তাদেরকেও আমরা কিন্তু আগামীতে হজ যাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের কোনো লাইসেন্সে নবায়ন হবে না, বরং আমাদের যে বিধান আছে যেটা যে 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, যে যতটুকু অপরাধ করেছে ততটুকু তার শাস্তি তারা পাবে। রাজধানী সহ কয়েকটি জেলায় চোরচক্রের নেতৃত্বে এক জনপ্রতিনিধি। অবিশ্বাস্য হলেও সত্য, মাদারীপুরের শেরখাড়া ইউনিয়নের ওই মেম্বার নিজের গাড়িতে ঢাকা এসে চুরি করে আবার ফিরে যেতেন রাতেই। 20 বছর ধরে এভাবে চুরি করে গেলেও ধরা যায়নি কাউকে। এবার গাড়ি চালক সহ চক্রের 2 সদস্যকে গ্রেফতার হলে পালিয়েছে ওই মেম্বার। গ্রেফতারকৃতদের জবানবন্দি থেকে আর কি পাওয়া গেল পুলিশ সেটি জানিয়েছে আমাদের সহকর্মী আখলাকুস সাফা। বনশ্রী এলাকার লাজ ফার্মা। 25 মে ভোর 4:21 একটি প্রাইভেট কার এসে দাঁড়ায় দোকানটির সামনে। গাড়ি থেকে নেমে আসেন একজন, কিছুক্ষণ পর দুজন মিলে হাইড্রোলিক কাটার দিয়ে কেটে ফেলেন তালা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভেতরে ঢুকে ড্রয়ারের তালা ভেঙে টাকা চুরি করছে ওই দুইজন। এ ঘটনায় রামপুরা খিলগাঁও এলাকার শতাধিক সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। পরে আরও 21টি পয়েন্টের সিসি ফুটেজ থেকে পাওয়া যায় সেই প্রাইভেট কারের হদিস। আটক করা হয় চালক রাজা মিয়াকে। তার দেয়া তথ্যে মাদারীপুর থেকে আটক করা হয় সেলিম নামে আরেকজনকে। বিগত 6 মাসে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা 25টির উপরে চুরির ঘটনা ঘটিয়েছে, কিন্তু কোনোটাই তারা ধরা পড়েনি। এবং প্রতিনিয়তই তারা সপ্তাহে 1 বার 2 বার 3 বার প্রত্যেক সপ্তাহেই তারা এই ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে আসে এবং তাদের মেইন টার্গেট থাকে মূলত দোকানগুলো। পুলিশ জানায় পলাতক আসামি একজন জনপ্রতিনিধি এবং চোর চক্রের মূল হোতা। ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রাইভেট কার নিয়ে চুরি করে বেড়াতেন তিনি। চুরির যে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি একজন স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার। তার নেতৃত্বেই মূলত এই 20 বছরের উপর অধিক সময় ধরে তারাই চুরির সাথে জড়িত ছিল। তার এলাকাতে 3 তলা বাড়ি রয়েছে, বড় কাভার্ড ভ্যানের ব্যবসা আছে, প্রাইভেট কার আছে, মানে আর্থিকভাবে সে খুবই শক্তিশালী বলতে গেলে। মাদারীপুরের শেরখাড়া ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সদস্য আজিজুল হক ফকিরের বিরুদ্ধে ঢাকা মহানগর সহ বিভিন্ন জেলায় চুরির মামলা আছে 13টি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানার রিসোর্ট দেখভালের দায়িত্ব বুঝে নিয়েছে মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা প্রশাসন। এখন থেকে প্রশাসনের ব্যবস্থাপনায় চলবে কার্যক্রম। রিসোর্টের পুকুরের মাছ লুকিয়ে বিক্রির অভিযোগে পার্কের মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নামে সদর থানায় মামলা করেছে দুদক। আজও সেখানে যৌথ অভিযান চালাচ্ছে দুদক। মাদারীপুর ও গোপালগঞ্জের প্রায় 1400 বিঘা জমিতে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গড়ে তোলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। অবৈধ সম্পদ অর্জনের তদন্ত এবং বেনজিরের দেশত্যাগের ঘটনার পর রিসোর্টটিতে রিসিভার নিয়োগ করে আদালত। আদালতের নির্দেশে দায়িত্ব বুঝে নিয়েছে 2 জেলার ডিসি। এই সম্পদের 3টি পার্ট রয়েছে, যেটা হচ্ছে পুকুর বা জলমহল, সেটা দেখবেন জেলা মৎস্য অফিস, এবং কৃষি জমি সেটা ব্যবস্থাপনা দেখবেন জেলা কৃষি বিভাগ। এছাড়া যে রিসোর্টটি রয়েছে ইকো রিসোর্ট, সেটা জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া আছে। রিসোর্টটি বন্ধ নয়, আগের মতোই সচল রাখার পরিকল্পনা জেলা প্রশাসনের। তবে এখনই প্রবেশের সুযোগ পাচ্ছেন না দর্শনার্থীরা। আমরা একটা ব্যবস্থাপনা কমিটি করে এখানে যে ইকো রিসোর্টের পার্কটি রয়েছে সেটা সচল করব। সেখানে আমরা যে আয় হয় সেটাকে আমরা একটা অ্যাকাউন্টে জমা রাখব। এর আগে গত রাতে রিসোর্টে পুকুর থেকে মাছ সরিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে অভিযান চালায় দুদক। জব্দ করা হয় 590 কেজি মাছ বিক্রি করে 84,000 টাকা জমা দেয় কোষাগারে। এ ঘটনায় পার্কের মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নামে সদর থানায় মামলা দায়ের করেছে দুদক। যাতে এটা সচল থাকে, দেশের অর্থনীতিতে কাজে লাগে, আমাদের যে দেশের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা যেন ইকোনমিতে ভূমিকা রাখতে পারে, তার জন্যই মূলত রিসিভার নিয়োগ। এখন থেকে পার্কের কৃষি জমি 2 জেলার কৃষি অফিস এবং মাছের খামার মৎস্য বিভাগ দেখাশোনা করবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এমপি আনোয়ার আজিম আনার হত্যার ঘটনায় নেপালের গ্রেফতার সিয়ামের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কলকাতার বারাসাত আদালত। বারাসাতের মুখ্য দায়রা আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বাংলাদেশের ডিবি পুলিশ আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ঝিনাইদহ থেকে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে।
শনিবার দুপুরে পশ্চিমবঙ্গ সিআইডির হাতে গ্রেফতার সিয়াম হোসেনকে বারাসাত আদালতে হাজির করা হয়। হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযান চালাতে 14 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। আনার হত্যার পর সিয়াম নেপালের কাঠমান্ডুতে পালিয়েছিলেন। সেখান থেকে পশ্চিমবঙ্গের সিআইডি ও নিউ টাউন থানার পুলিশ সিয়ামকে গ্রেফতার করে নিয়ে আসে। কোথায় বডি পার্টসগুলো ফেলেছে, কি কি ওয়েপন ইউজ হয়েছে, সে কারণে পিসি প্রেয়ার করা হয়েছে। এগুলো রিকভারি হবে। 14 দিনে রিমান্ড চেয়েছে, পিসি প্রেয়ার আছে, 14 দিনই অ্যালাউ করেছে জজ সাহেব। এদিকে এমপি হত্যার মূল পরিকল্পনাকারী পলাতক আখতারুজ্জামান শাহিনকে দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ। তবে ভারতের সাথে আমেরিকার বন্দি বিনিময় চুক্তি থাকায় কলকাতা পুলিশও আসামিকে নিয়ে আসার চেষ্টা করছে। লাশটা গুম করার যে বিষয়টা, এটা জানে হলো সিয়াম এবং জিহাদ, এ দুজনেই যেহেতু তাদের হাতে রয়েছে এখন, আমার মনে হয় তারা তাদের নিয়ে অভিযান পরিচালনা করলে হয়তো শীঘ্রই হয়তো একটা ভালো রেজাল্ট পাবে। পাশাপাশি আমি মনে করি যে আমরাও প্রয়োজন বোধে আমরা সিয়ামকে জিজ্ঞাসাবাদ করব। ডিবি প্রধান আরও জানান, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা একজনকে এনেছি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে আবারও সক্রিয় জাল টাকা তৈরি চক্র। পশুর হাট সহ নানা জায়গায় কোটি কোটি টাকার নোট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় স্বামী স্ত্রী মিলে গড়ে তোলা এমনই এক চক্রের মূল হোতা সহ 4 সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে প্রায় 2 কোটি টাকার নোট। জাকির ও তার স্ত্রী মিলে কদমতলীর দনিয়া এলাকার এই বাড়িতেই গড়ে তোলেন জাল নোট তৈরির ঘরোয়া কারখানা, যেখানে 1000, 500 এবং 200 টাকার নোট তৈরি হতো। আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি 1.5 থেকে 2 কোটি টাকা বাজারজাত করব, কিন্তু আমি সেই সরঞ্জাম রেডিও করেছি। আমি বাজারজাত করার আগেই আমি অ্যারেস্ট হয়ে গেছি। এটা দেখতে পারবেন আমার কাছে রেডি আছে 1.5 কোটি টাকার কাছাকাছি। উনি এবং ওনার জামাই এর আগে পেশাদার এই চক্রটি 2012 সাল থেকে জাল নোট তৈরি করে আসছে বলে দাবি গোয়েন্দা কর্মকর্তাদের। ঈদের ঠিক আগে বাজারে জাল টাকা ছড়িয়ে দিতে গড়ে তুলেছে বিশাল একটি চক্র। এই জাকির একটা অত্যন্ত চালু এবং অত্যন্ত দক্ষ লোক, এবং তার এই কাজ করার জন্য অনেকগুলো পুরুষ এবং অনেকগুলো মহিলা কর্মী আছে। আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে তাদের ওই সমস্ত পেইড কর্মচারীদেরকে যারা জাল টাকা বানায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তাদেরকে সে প্রতি মাসে 2.5 থেকে 3 লক্ষ টাকা বেতন দিয়ে থাকে। এর আগে বাগেরহাট আর খুলনাতেও কারখানা ছিল জাকিরের। 6 বার গ্রেফতারও হয়েছিল সে। সবশেষ 2018 সালে গ্রেফতারের পর জামিনে বেরিয়ে এসে আবারও শুরু করেছে এই একই কাজ। গ্রেপ্তার এড়াতে সে মোটামুটি ঢাকা শহরকে ছেড়ে দিয়ে সে বাগেরহাট এবং খুলনা অঞ্চলে আভিজাত্যপূর্ণ এলাকাতে সিসি ক্যামেরা দিয়ে সেইখানে নিরাপত্তা বলয় তৈরি করে জাল টাকার ব্যবসা করত। জব্দ করা কারখানায় দেশীয় জাল নোটের পাশাপাশি ভারতীয় নোটও তৈরি করা হতো বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। লোকসানির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ঋণের বোঝা কিয়ামত পর্যন্ত পরিশোধ হবে না বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রস্তাবিত বাজেটে কোনো দিক নির্দেশনাই নেই। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে এ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতা। ছায়া সংসদে নিজ নিজ অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরেন সরকার ও বিরোধী দল। আপনার যে বাজেটের মধ্যে আপনার লেকিংসগুলো কোথায়? প্রস্তাবিত বাজেটের লক্ষ্যই নিয়েছে আজকে মূল্যস্ফীতি কমাবে মানুষ। দ্রব্যমূল্য, রিজার্ভ, ডলারের উচ্চ মূল্য, অর্থ পাচার, লাগামহীন দুর্নীতি সহ নানা চ্যালেঞ্জের কথা উঠে আসে বিতর্কের প্রেক্ষাপট আলোচনায়। আমরা এমন একটা অবস্থান চাই যে অবস্থানের মধ্যে দিয়ে একটা সুষম পরিকল্পিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে আমাদের সকলের জন্য একটা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে যারা ঋণ খেলাপি, কর খেলাপি রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে দৃশ্যমানভাবে আমরা যদি তাদেরকে বিচার করতে পারি, তাহলে আমি মনে করি আমাদের যে বাজেট যে ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত বাজেট, সে বাজেটের ন্যায্যতা আমরা জনগণের সামনে উপস্থাপন করতে পারব। প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ডক্টর এ বি এম মির্জা আজিজুল
সিরাজুল ইসলাম বলেন, রিজার্ভ পরিস্থিতি উদ্বেগজনক। স্থানীয় প্রভাবশালীদের কারণে সামাজিক নিরাপত্তার কর্মসূচির সুফল থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। গত এক দশক ধরে ওই জিডিপির আনুপাতিক হার হিসেবে বেসরকারি খাতের বিনিয়োগ 22-23% মধ্যে সীমাবদ্ধ থাকছে। তো এটাকে কিভাবে বাড়ানো যাবে তার সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই। আমার টার্গেট ঠিক আছে, প্রশংসনীয়, কিন্তু সেই টার্গেটটা অর্জিত হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। ছায়া সংসদের বিতর্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনা সদরের 2টি বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া এলাকায় প্রফেসর আব্দুল মান্নানের বাড়ি ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়িটি ভাড়া নিয়ে জঙ্গি আস্তানা গড়ে তোলা হয়েছে এমন খবরে চালানো হয় অভিযান। সেখান থেকে বিদেশি পিস্তল, 17 রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে বাড়িটিতে কেউ ছিল না। এদিকে রাতে শহরের বনুয়াপাড়ায় তানভীর কটেজ নামের আরেকটি বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ। ধারণা করা হচ্ছে সেখানেও জঙ্গিদের আস্তানা থাকতে পারে। ঘটনাস্থলে যাচ্ছে কাউন্টার টেরোরিজমের ইউনিট। পিস্তল এবং রুমটা সাউন্ড প্রুফ, এরপরে হ্যান্ডকাপ, ওয়াকি টকি এবং এরকম বিভিন্ন ধরনের একটা প্রশিক্ষণে যা যা লাগে প্রতিটা আইটেমই আমরা এখানে মোটামুটি পাই। দেখলে মনে হয় যে এখানে কোনো প্রশিক্ষণ বা কোনো ধরনের কার্যক্রম চলমান ছিল। রংপুরে বাস সিএনজি অটোরিকশা সংঘর্ষে এক কলেজ শিক্ষক সহ 3 জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত আরও 9 জন। স্থানীয়রা জানায় সকালে অটোরিকশায় পাগলাপড়ির থেকে নীলফামারীর কিশোরগঞ্জে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় জলঢাকা থেকে আসা আরেকটি বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়ে এতে ঘটনাস্থলে মারা যান আনসার সদস্য মেহেরুল ইসলাম। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান কিশোরগঞ্জের সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক দিবারানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিমু আক্তার। টি-20 বিশ্বকাপের খবর। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়েছে টাইগাররা। লঙ্কানদের দিয়ে 125 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 6 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ডালাসে টস হেরে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার 21 রানে উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ। দ্বিতীয় মেয়াদে কসবা উপজেলা সমিতি ঢাকার সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম সারোয়ার। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল হুদা খন্দকার। ঢাকায় বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত এই সংগঠনের নেতৃত্বে পেয়েছেন তারা। শনিবার বিকেল 4টায় রাজধানীর সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী 2 বছরের জন্য 61 জনের কমিটিকে নির্বাচিত করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক নিডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হুদা খন্দকার বলেন, সামাজিক ও সাংস্কৃতিকভাবে কসবাকে এগিয়ে নিতে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করবেন তারা। মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর। রাজ্যের আসাম সীমান্ত সংলগ্ন জিরিরাম জেলায় 2 পক্ষের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে জারি করা হয়েছে সতর্কতা। কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার ফাইজল পুঞ্জি নামক এলাকা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের জন্য এলাকাটিতে বসবাসকারী কুকিদের দায়ী করা হয় ব্যাপক বিক্ষোভ। পুড়িয়ে দেয়া হয় অন্তত 25টি বাড়ি। জবাবে আশেপাশের মেইতেই বসতিতেও হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। সংঘাতের মুখে এলাকা ছেড়েছেন প্রায় 200 বাসিন্দা। গাজা উপত্যকায় ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে নুসৈরাত পৃথক একটি অভিযান চালিয়ে 4 জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। এই অভিযানে ব্যবহার করা হয় হেলিকপ্টারও। মধ্য গাজায় নুসৈরাত শরণার্থী শিবিরের আলাদা 2টি স্থান থেকে 4 জিম্মিকে উদ্ধার করা হয়। তারা হলেন নোয়া আরগামানি, আলমগ মেইরগান, আন্দ্রি কোলজভ ও সলোমিজিভ। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় উদ্ধার হওয়া 4 জন সুস্থ আছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।